ডিলারদের কাছে মানুষ বন্ধক রাখছে ইয়াবা ব্যবসায়ীরা, বকেয়া পরিশোধ না হলে চালানো হয় অমানবিক নির্যাতন। শুরু হচ্ছে স্কুল শিক্ষার্থীদের করোনা টিকাদান। আজ ১০০ জনকে পরীক্ষামূলক দেওয়া হবে ফাইজারের টিকা। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক কৌশলগত পর্যায়ে উন্নীত করতে চায় বাংলাদেশ। বাণিজ্য সহ ৪ ইস্যুতে সংলাপের প্রস্তুতি চূড়ান্ত। শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ। সারা দেশে মণ্ডপে কল্পারম্ভ ও বিহিত পূজার মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু। নরওয়ের রাজধানী অসলোতে তীর ধনুক নিয়ে হামলায় ৫ জন নিহত। সন্ত্রাসী হামলা কিনা খতিয়ে দেখছে পুলিশ। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সঙ্গে আছি আমি ফারহানা আলম এবং আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। ইয়াবা কারবারিরা এবার বন্ধক রাখছে মানুষ। কক্সবাজারে ডিলারদের কাছে মাদকের টাকা নিরাপত্তা হিসাবে এসব মানুষকে বন্ধক রাখা হচ্ছে। ঢাকার কারবারিরা ইয়াবা বিক্রির পর বকেয়া টাকা পরিশোধ না করলে নির্যাতন চলে বন্ধক রাখা ব্যক্তির ওপর। পরিবারের কাছ থেকে আদায় করা হয় বকেয়া অর্থ। রাজধানীর হাতিরঝিল থানার একটি অপহরণ মামলার তদন্ত করতে গিয়ে এই অভিনব ও অমানবিক পন্থার খোঁজ পেয়েছে গোয়েন্দা পুলিশ। রাজধানীর মগবাজারের ফরাদ হোসেন স্থানীয় বড় ভাই লাদেনের প্রস্তাবে ২ সেপ্টেম্বর ঘুরতে যান কক্সবাজার। পরদিন ফরহাদকে টেকনাফের গহীন এলাকায় নিয়ে একটি কক্ষে আটকে রাখা হয়। তিনি মাত্র, কিন্তু আমার যে কিছু করার ছিল না, আমি যে নিরুপায় ছিলাম যে আমি আসছি, এই যে কারো চিনিও না, কোথায় যাব বা কিছু, আর ওই থেকে পলানোর মতো কোনো সিস্টেম ছিল না। ফরহাদের খোঁজ না পেয়ে দিশেহারা পরিবারের কাছে ২৬ সেপ্টেম্বর এক ব্যক্তি ফোনে জানান অপহরণের কথা। জীবিত ফিরে পেতে দাবি করা হয় ৩.৫ লাখ টাকা। অপহরণকারীদের ১০,০০০ টাকা পাঠিয়েও ছেলের মুক্তি না মেলায় হাতিরঝিল থানায় মামলা করেন ফরহাদের বাবা। পরিস্থিতি খুবই খারাপ ছিল আমাদের, কিন্তু আমরা না পাইছি ওকে, না পাইছি না খাওয়া দাওয়া করতে পারছি না, আমরা টেনশনের চতুর্দিকে আমরা দৌড়াদৌড়িতে ছিলাম। তদন্তে নেমে টেকনাফের গহীন এলাকা থেকে ফরহাদকে উদ্ধার করে ডিবি। অভিযানে গ্রেপ্তার হয় ৩ জন। তাদের দেয়া তথ্যে রাজধানীর হাতিঝিল থেকে গ্রেপ্তার করা হয় প্রধান আসামি সামির ওরফে লাদেন। আসামিদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে ইয়াবা পাচারের নতুন এক পন্থা। ফরহাদকে মাদক কারবারিদের কাছে বন্ধক রেখে টেকনাফ থেকে ২০,০০০ পিস ইয়াবা আনেন লাদেন। বকেয়া টাকা পরিশোধ করলে ফরহাদকে ছেড়ে দেওয়ার চুক্তি হয়, কিন্তু লাদেন নির্ধারিত সময়ে টাকা পরিশোধ না করায় ইয়াবা কারবারিরা ফরহাদের পরিবারের কাছে টাকা দাবি করে। ইয়াবা ব্যবসায়ীদের কাছ থেকে ২০,০০০ পিস ইয়াবা নিয়ে এসেছিল ঢাকায় বা অন্য কোথাও টার্গেট প্লেসে, বাট সে সফল হতে পারেনি। যার কারণে টাকা যেহেতু ব্যাক করার সুযোগ হয়নি, এই কারণে যারা ইয়াবা সাপ্লায়ার তারা বলছিল যে যেহেতু টাকা দিচ্ছে না, সুতরাং ওই ভিকটিমের বাবাকে, তার গার্ডিয়ানকে ফোন দিচ্ছিল। মানুষ বন্ধক রেখে ইয়াবা কারবারে এমন একাধিক চক্র জড়িত বলছে কক্সবাজার পুলিশ। এই ঘটনাগুলো আমরা দেখেছি উখিয়া, টেকনাফ এলাকা, মাঝে মাঝে অপহরণের মামলা থানায় রুজু হয়। এগুলো তদন্ত করে এর রহস্য বের করে ফেলি, সেই সঙ্গে কিন্তু ভিকটিমকে উদ্ধার করি। ইয়াবা কারবার সহজ করতে মানুষ বন্ধক রাখার অভিনব এ পন্থাকে বেছে নিয়েছে মাদক ব্যবসায়ীরা বলছে পুলিশ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্কুল শিক্ষার্থীদের করোনা টিকা দেওয়া শুরু হচ্ছে আজ। মানিকগঞ্জ মেডিকেল কলেজে পরীক্ষামূলকভাবে ১০০ শিক্ষার্থীকে দেওয়া হবে ফাইজারের টিকা। ৭ থেকে ১৪ দিন পর্যবেক্ষণের পর শুরু হবে মূল কর্মসূচি। সারা দেশেই খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। অবশেষে টিকা পেতে যাচ্ছে স্কুলের শিক্ষার্থীরা। টাঙ্গাইল, কুমিল্লা, বরিশাল, রাজশাহী, রংপুর, নরসিংদী সহ আপাতত ১৯ জেলায় টিকা পাবে শিক্ষার্থীরা। টিকার মজুদ ও সংরক্ষণ ব্যবস্থা তৈরি হলে তা আরও ২৬ জেলায় সম্প্রসারিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় মানিকগঞ্জ মেডিকেল কলেজে কর্মসূচির উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। প্রথম দিন পরীক্ষামূলকভাবে ২ স্কুলের ১০০ শিক্ষার্থীকে দেয়া হবে ফাইজারের টিকা। এরপর পর্যবেক্ষণ ৭ থেকে ১৪ দিন। আমরা প্রাথমিকভাবে দুটো সরকারি স্কুলের ১২ থেকে ১৭ বছর পর্যন্ত ছেলে মেয়েদের বেছে নিয়েছি এবং আমরা তাদেরকে ফাইজারের টিকাটা দেব। এবং টেকনিক্যাল কারণেই মানিকগঞ্জ, কর্নেল
মালেক মেডিকেল কলেজ হাসপাতালে আমরা এটা শুরু করব। ঢাকায় আপাতত একটি কেন্দ্র থেকেই দেয়া হবে টিকা। প্রস্তুত করা হচ্ছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রকে। সেখানে বসবে 200টি বুথ। দিনে 30 থেকে 40 হাজার শিক্ষার্থীকে টিকা দিতে চায় স্বাস্থ্য বিভাগ। আমরা 200-র মতো বুথ করার পরিকল্পনা নিয়ে আগাচ্ছি। পরবর্তীতে এটা অবশ্যই কম বেশি হতে পারে এবং সেখানে বিভিন্ন স্কুল থেকে শিক্ষার্থীদেরকে তারা শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বিভিন্ন স্কুল থেকে শিক্ষার্থীদেরকে নিয়ে আসা হবে। আমরা সেখান থেকে তাদেরকে টিকাটা দিব। টিকা পেতে জন্ম সনদ সহ শিক্ষার্থীর নামের তালিকা করছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এগুলো জমা হবে শিক্ষা মন্ত্রণালয়ে। সেখান থেকে আইসিটি মন্ত্রণালয়ে পাঠানো হবে নামের তালিকা। এরপর সুরক্ষা অ্যাপে যুক্ত হবে এসব তথ্য। শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আওতাভুক্ত করা, তাতে তো নিবন্ধন করতে হবে এবং সেটার জন্য আইসিটি থেকে বার্থ রেজিস্ট্রেশনের মাধ্যমে যাতে সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করা যায় সে ব্যবস্থা ইতিমধ্যে নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে এই রেজিস্ট্রেশন কাজগুলো করবে এবং প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানই আসলে নিজস্ব উদ্যোগে এই নিবন্ধনগুলো করে যখন আমাদের কাছে তালিকা আসবে সেই ভিত্তিতে আমরা পর্যায়ক্রমে এই টিকাগুলো দিব আর কি। এটা আমাদের পরিকল্পনা। সংক্রমণ ঝুঁকির কারণে হাসপাতালের বাইরে বসবে সব টিকা কেন্দ্র। টিকাকর্মী হিসেবে থাকবে প্রশিক্ষিত আলাদা জনবল। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাধ্যমিক পর্যায়ের বার্ষিক পরীক্ষা ও দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষা এবার 3 বিষয়ের উপর নেওয়া হবে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আগামী 24 নভেম্বর থেকে শুরু হবে পরীক্ষা, শেষ করতে হবে 30 নভেম্বরের মধ্যে। এ বিষয়ে বুধবার নির্দেশনা জারি করেছে মাউসি। বাংলা, ইংরেজি ও সাধারণ গণিতে পরীক্ষা হবে 50 নম্বরের, সময় 1.5 ঘন্টা। প্রত্যেক শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার নম্বরের সঙ্গে চলমান সব বিষয়ের অ্যাসাইনমেন্টের উপর 40 নম্বর যোগ হবে। দেশে করোনায় এখন পর্যন্ত 2 কোটি পরিবারের অন্তত 7 কোটি মানুষকে সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মসূচি সিপিপির 50 বছরের পদার্পণ ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের অনুষ্ঠানে তিনি আরও বলেন, দেশের 80% মানুষকে টিকার আওতায় আনা হবে। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ও দুর্যোগের ঝুঁকি হ্রাস কর্মসূচি সিপিপির 50 বছরের পদার্পণ উপলক্ষে কক্সবাজারে সিপিপির মহড়া সহ ঢাকায় নানা অনুষ্ঠানের আয়োজন করে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। এতে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘোষণা করার জন্য বিনীত অনুরোধ করছি। বলেন, 1972 সালে বঙ্গবন্ধুর গঠন করা সিপিপির কার্যক্রমকে আরও গতিশীল করতে তার সরকার নিয়েছে নানা পদক্ষেপ। বন্যা ও নদী ভাঙন রক্ষায় নানা প্রকল্পের পাশাপাশি দুর্গতদের খাদ্য, নগদ অর্থ, ওষুধ সহ বিভিন্নভাবে দেয়া হচ্ছে সহায়তা। বলেন, বাংলাদেশ এখন বিশ্বে দুর্যোগ মোকাবেলায় রোল মডেল। বাংলাদেশ আজকে সারা বিশ্বে ঝুঁকি মোকাবেলায় একটা আদর্শ দেশ হিসেবে কিন্তু প্রতিষ্ঠা লাভ করেছে। আমাদের এই সম্মানটা যেন বজায় থাকে ভবিষ্যতে, সেটাও সকলকে সচেতন থাকতে হবে এবং এই ব্যবস্থাটা অব্যাহত রাখতে হবে। তো বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না, বাংলাদেশকে কেউ দাবায় রাখতে পারবে না, এটাই হচ্ছে আমাদের কথা। কাজে আমরা সব কিছু মোকাবেলা করেও উন্নয়নের অগ্রযাত্রায় আমরা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাব। বিশ্বব্যাপী বর্তমানে সবচেয়ে বড় দুর্যোগ করোনা মোকাবিলায় সময় উপযোগী নানা পদক্ষেপের কারণে দেশের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলেও জানান সরকার প্রধান। অন্তত 80% মানুষকে টিকার আওতায় নেওয়ার ঘোষণাও দেন তিনি। অনেক দেশে খাদ্যের অভাব দেখা দিয়েছে, সেই ক্ষেত্রে বাংলাদেশ যেহেতু আমরা দুর্যোগ মোকাবেলা করতে পারি, এই সব দুর্যোগ মোকাবেলার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। দেশে করোনা ভাইরাসের সংক্রমণের হার কমানোর জন্য ইতিমধ্যে আমরা টিকা কার্যক্রম শুরু করেছি এবং এ পর্যন্ত 5,60,00,000 ডোজ টিকা ইতিমধ্যে প্রদান করা হয়েছে। কিন্তু আমাদের লক্ষ্য প্রায় আমাদের 80% মানুষকে আমরা টিকা দেব। বক্তব্যে দুর্যোগের নানা স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী জানান, বিএনপি সরকার ঝুঁকি মোকাবেলায় কোনো পদক্ষেপ না নেয় 1991 সালে বন্যায় লক্ষাধিক মানুষ প্রাণ হারায়। আমি নিজের চোখে দেখেছি একই সাথে ছোট্ট শিশুর লাশ, মা, শিশু, গবাদি পশু থেকে শুরু করে সেখানে সমস্ত ধরনের প্রাণী। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক কৌশলগত পর্যায়ে উন্নীত করতে চায় বাংলাদেশ। বাণিজ্য উন্নয়ন কর্মকাণ্ড সহ ঢাকার সাথে সম্পর্কে নতুন মাত্রা যোগে ইইউ এরও আগ্রহ আছে। 4 ইস্যুতে ইইউ এর সঙ্গে সংলাপের প্রস্তুতিও চূড়ান্ত।
এবারে ঢাকা জোর দেবে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি ও কৌশলগত অংশীদারিত্বের ওপর। নিরাপত্তা, গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকার এ 4 ইস্যুতে সংলাপে বসছে বাংলাদেশ ও ইইউ। আগামী 26 অক্টোবর ইইউ সদর দপ্তর ব্রাসেলসে অনুষ্ঠিত হবে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকটি। এতে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব এবং ইইউর পক্ষে জোটের এশিয়া প্যাসিফিক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক নেতৃত্ব দেবেন। ইউরোপে অবৈধ বাংলাদেশি অভিবাসী, শ্রম ইস্যুর পাশাপাশি ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজস্ব অগ্রাধিকার ভিত্তিতে কৌশলপত্র তুলে ধরবে ঢাকা। কিছু স্ট্র্যাটেজিক ইস্যুসগুলো নিয়েও আমরা আলোচনা করতে পারি, যেমন ইউরোপিয়ান ইউনিয়ন এবং তাদের বিভিন্ন সদস্য দেশ তারা ইন্দো প্যাসিফিক পলিসিস তারা ঘোষণা করছে বা তারা ইভলভ করছে। তো সেইখানে আমাদের কি প্রত্যাশা আছে সেগুলো আমরা তাদের সাথে আলাপ করতে পারি, বা ইন্দো প্যাসিফিকে আমরা কিভাবে ইনভলভ হতে পারি সেটার একটা আইডিয়া তাদেরকে আমরা দিতে পারি। এজেন্ডায় গুরুত্ব পাবে ইউরোপের বাজারে জিএসপি প্লাস সুবিধার বিষয়টিও। পররাষ্ট্র সচিব পর্যায়ের এই বৈঠকে জঙ্গিবাদ, কানেক্টিভিটি, ডিজিটাল অর্থনীতি, জলবায়ু পরিবর্তন ও নারীর ক্ষমতায়ন নিয়েও আলোচনা হতে পারে। শুধু রাজনৈতিক নয়, বরং বাংলাদেশের সঙ্গে উন্নয়ন, বাণিজ্য সহ সম্পর্কের নতুন মাত্রায় যুক্ত হতে চায় ইইউ। এছাড়া রোহিঙ্গা ইস্যুতেও ঢাকার পাশে আছে ইউরোপীয় ইউনিয়ন। জিএসপি প্লাস সুবিধা নিয়ে আলোচনার প্রস্তুতি চলছে। রাষ্ট্রদূত আরও জানান, চলতি মাসের শেষ সপ্তাহেই কক্সবাজার রোহিঙ্গা শিবির পরিদর্শনে বাংলাদেশে আসবে ইইউর মানবাধিকার বিষয়ক কমিশনার। নাফিজা দুবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শারদীয় দুর্গা উৎসবের মহানবমী আজ সকালে সারা দেশের মণ্ডপে কলারম্ভ ও বিহিত পূজার মাধ্যমে শুরু হবে আনুষ্ঠানিকতা। পূজা শেষে থাকবে অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ। আনন্দের মাঝে আজ বিষাদের ছায়া পড়বে দেবী ভক্তদের মনে, কারণ সনাতন ধর্মমতে দেবী দুর্গা আর একদিন পরেই কৈলাসে ফিরে যাবেন। আগামীকাল শুক্রবার দশমীর দিন করা হবে প্রতিমা বিসর্জন। এর আগে বুধবার সকালে ষোড়শ উপাচারে অনুষ্ঠিত হয় দেবীর পূজা। 108টি পদ্ম এবং প্রদীপ দিয়ে দেবী দুর্গার আরাধনা করা হয়। অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে হয় সন্ধি পূজা। মহা অষ্টমীতে রাজধানীর কোনো মণ্ডপে কুমারী না হলেও মন্দিরে দেখা যায় পুণ্যার্থীদের ভিড়। মহানবমীর আরো খবর জানাতে খুলনা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী AHM শামীমুজ্জামান। শামীম, মহানবমীতে কি কি আয়োজন দেখছেন এবং ওখানে দর্শনার্থীদের কেমন ভিড় দেখছেন আমাদের জানাবেন। শিববাড়ি মোড়ের মন্দিরে তো এখনো পর্যন্ত কিন্তু আমরা এখনো মন্দিরে তেমন ভক্তদের দেখতে পাইনি। হাতে গোনা মাত্র কয়েকজন ভক্ত এসেছেন। আর এছাড়া যে পুজোর যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা কিন্তু এখনো পর্যন্ত শুরু হয়নি। এখন কিন্তু পুজোর আগে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি পর্বই চলছে। হয়তোবা আপনার সকাল 9:30 10টার পর থেকেই ভক্ত যারা আছেন তারা আসতে শুরু করবেন এবং পুজোর যে আনুষ্ঠানিকতা অর্থাৎ সেই আনুষ্ঠানিকতাই শুরু হবে। আর এছাড়া কিন্তু যে পুজোকে কেন্দ্র করে খুলনা জেলায় কিন্তু হিন্দু সম্প্রদায়ের মধ্যে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা এবং উৎসব গত কয়েকদিন ধরে আমরা দেখছি এবং খুলনা জেলায় এই বছর 1003টি মন্দিরে পূজা হচ্ছে। যদিও করোনার কারণে যে পুজোর যে আনুষ্ঠানিকতা, বাহ্যিক যে আনুষ্ঠানিকতা অর্থাৎ মন্দির সজ্জা, আলোকসজ্জা সেটা কিছুটা কম, কিন্তু তবে সব মিলে যে উৎসবের, সেই উৎসবের আমেজের কিন্তু কোনো
কমতি নাই। কেননা গত বছর করোনার সময় কিন্তু উৎসবের অনেকটাই কম ছিল, মানুষ করোনার মধ্যে দিয়ে পূজা উদযাপন করেছিল। এবছরও কিন্তু অনেকটাই অনিশ্চয়তার মধ্যে ছিল যে করোনার মধ্যে দিয়ে যে পুজোর যে বাহ্যিক যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা হবে কি হবে না সেই নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তার মধ্য দিয়েই ছিল অনেকে। কিন্তু তারপরে পরে শেষ মুহূর্তে যেহেতু সিদ্ধান্ত হয়েছে এবছর পূজার যে বাহ্যিক যে আনুষ্ঠানিকতা, অর্থাৎ মন্দির সজ্জাকরণ বা লোকের যে সমাগম, সেটা ক্ষেত্রে কোনো বাধা নেই এবং তারপর পুজোর যে প্রস্তুতি সেই প্রস্তুতি শুরু করে। তারপরেও কিন্তু করোনার কারণে আনুষ্ঠানিকতা যেটা আছে সেই আনুষ্ঠানিকতা কিন্তু অনেকটাই কমিয়ে এনেছে এবং তারপরেও আমরা মহানবমীর খবর আরো জানাতে মুন্সিগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ, পূজা মণ্ডপগুলোতে ভক্তদের ভিড় কেমন দেখছেন এবং স্বাস্থ্যবিধি আসলে মানার প্রবণতা ওখানে কতটুকু আমাদের জানাবেন, বা সবাই স্বাস্থ্যবিধি আসলে মানছে কিনা ঠিক মতো? দেখুন, আমরা শারদীয় উৎসবের শুরু থেকেই আমরা দেখেছি যে মুন্সিগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটি এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু যারা পুণ্যার্থীরা রয়েছেন এই পূজা মণ্ডপগুলোতে যেসব ভক্ত অনুরাগীরা এসেছেন তাদেরকে স্বাস্থ্যবিধি মানাতে কিন্তু তারা সব ধরনের ব্যবস্থা নিয়েছেন এবং প্রতিটি পূজা মণ্ডপে কিন্তু মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার সহ সব ধরনের ব্যবস্থা আমরা দেখেছি। তবে যারা আসলে ভক্তরা এসব প্রতিমা দর্শনে এসেছেন সেই সব মানুষের মধ্যে কিন্তু স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে একটি অনীহা আমাদের চোখে পড়েছে। তবে সেটির সংখ্যা কিন্তু খুবই কম ছিল এবং সব থেকে বেশি মানুষকেই কিন্তু আমরা স্বাস্থ্যবিধি মানতে দেখেছি। এবং আজকে কিন্তু আপনি জানেন যে আগামীকাল বিজয়া দশমীর মধ্য দিয়ে কিন্তু এই যে শারদীয় উৎসব সেটির সমাপ্তি ঘটবে এবং আজকে কিন্তু 6:44 চণ্ডী পাঠের মধ্য দিয়ে যে মহানবমীর যে পুজোর আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়েছে। দেবীর যে স্নানের পর্বটি রয়েছে সে তারপরে কিন্তু দেবীর যে চরণে পুষ্প অর্ঘ্য নিবেদন এবং নৈবেদ্য নিবেদনের মধ্য দিয়ে কিন্তু এই যে নবমীর আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর পর্যায়ক্রমে ভক্তানুরাগীরা যখন মন্দিরে সমাগম ঘটাবে এরপরে কিন্তু অঞ্জলির মধ্য দিয়ে যে নবমী পুজোর যে আনুষ্ঠানিকতা সেটির কিন্তু অর্ধেকটা শেষ হবে বলেই কিন্তু আমরা দেখেছি। এবং এছাড়াও আপনার বিগত দিনগুলোতে আমরা যেটি দেখেছি প্রতিটি পূজা মণ্ডপে কিন্তু এবার বিগত বেশ কয়েক বছর ধরে আমরা যেটি দেখেছি গেল 2 বছরে কিন্তু আসলে যে পূজা মণ্ডপগুলোতে পুজোর যে আনুষ্ঠানিকতা সেটা অনেকটা সীমিত পরিসরে করার কারণে কিন্তু ভক্তবৃন্দদের উপস্থিতিও অনেকটা কম ছিল। তবে এবার কিন্তু এইসব পূজা মণ্ডপে কিন্তু এইসব ভক্তবৃন্দদের কিন্তু উপস্থিতি ছিল অনেকটাই চোখে পড়ার মতো এবং প্রতিটি পূজা মণ্ডপেই কিন্তু আপনার প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তার ব্যবস্থার পাশাপাশি কিন্তু সিসি ক্যামেরা স্থাপন করা সহ মানুষকে স্বাস্থ্যবিধি মানতে সব ধরনের উদ্যোগ কিন্তু ছিল। তবে কিছু কিছু ভক্তের স্বাস্থ্যবিধি মানার অনীহা ছাড়া কিন্তু সবকিছু আসলে এখন পর্যন্ত সুন্দরভাবেই সম্পন্ন হতে আমরা দেখেছি। এবার জেলায় কিন্তু 321টি পূজা মণ্ডপে আপনার শারদীয় উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে কিন্তু ধন্যবাদ আপনাকে মহানবমীর খবর জানাতে। এতক্ষণ আমাদের সাথে খুলনা এবং মুন্সিগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। করোনার প্রকোপ কিছুটা কমে আসায় 2 বছর পর এবার নিউ ইয়র্কের পূজা মণ্ডপগুলোয় দেখা যাচ্ছে মানুষের ভিড়। এবার নিউ ইয়র্কের 17টি স্থায়ী মণ্ডপে হচ্ছে পূজা। ব্রুকলিন, ব্রোনক্স, জ্যামাইকা ও জ্যাকসন হাইটস এলাকাগুলোয় বাংলাদেশ এবং কলকাতার সনাতন ধর্মাবলম্বীরা একযোগে পালন করছে উৎসব। আরও জানাতে নিউ ইয়র্ক থেকে যোগ দিচ্ছেন সহকর্মী SM সোলাইমান। সোলাইমান, যুক্তরাষ্ট্রে পূজা কিভাবে উদযাপন করা হচ্ছে, ভক্ত দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখছেন, আর করোনার সময়ে বিধিনিষেধ কতটা আছে, সাধারণ মানুষ বা সেগুলো কতটা মানছেন? আমি এখন দাঁড়িয়ে আছি নিউ ইয়র্কের বাংলাদেশে অধ্যুষিত জ্যাকসন হাইটস ওম শক্তি পূজা মণ্ডপে। এই ওম শক্তি মন্দির হচ্ছে এটা স্থায়ী পূজা মণ্ডপ। নিউ ইয়র্কে এর আগের বছরগুলোতে প্রায় অর্ধশতাধিক পূজা মণ্ডপ, স্থায়ী অস্থায়ী মিলে প্রায় অর্ধশতাধিক পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হতো। কিন্তু করোনা মহামারীর কারণে এবার নিউ ইয়র্ক সিটির 17টি স্থায়ী মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। আসলে গত বছর মানুষ তেমন আসতে পারেনি, শুধু প্রতীকী ভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। কিন্তু এবার আপনি দেখছেন আমার পিছনে শত শত মানুষের দল, প্রত্যেকটি পূজা মণ্ডপে মানুষের দল নেমেছে। আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, বাংলাদেশের সাথে
নিয়ম অনুযায়ী তিথি অনুযায়ী কিন্তু এখানে এই দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। তবে নিউ ইয়র্কের অন্যান্য স্টেটগুলোতে ছুটির দিন হিসাব করে গত সপ্তাহে অথবা আগামী সপ্তাহে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, কিন্তু এখানে নিউ ইয়র্কে বাংলাদেশে এবং কলকাতার সাথে মিল রেখে তিথি অনুযায়ী দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, এখানে গতকালকে যে বাংলাদেশে যে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে কুমিল্লা পূজা মণ্ডপে, সেটির প্রভাব কিন্তু এখানে পড়েনি। এখানে আসলে আপনি দেখছেন যে প্রবাসী বাংলাদেশিরা দলমত নির্বিশেষে সকলে পূজা মণ্ডপে ঢল নেমেছে। তবে আগের চেয়ে এই যেহেতু কোনো অপ্রীতিকর ঘটনার জন্য না ঘটে, সেজন্য এখানে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা রয়েছে এবং প্রশাসন সেভাবে সজাগ রয়েছে। বিশ্বে প্রতিদিন 1 কোটিরও বেশি সাইবার আক্রমণ হচ্ছে। অর্থ হাতিয়ে নিতে সক্রিয় বিভিন্ন হ্যাকার গ্রুপ। দেশের অনেক ব্যাংকেও সাইবার নিরাপত্তা ব্যবস্থায় দুর্বলতার কথা বলছে বিভিন্ন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান। গ্রাহকের টাকার নিরাপত্তার স্বার্থে ব্যাংকগুলোকে নিজস্ব সিস্টেম নিয়মিত নজরদারি বাড়ানোর তাগিদ বাংলাদেশ ব্যাংকের। দেশে বেসরকারি ও রাষ্ট্রায়ত্ত মিলিয়ে মোট তালিকাবদ্ধ বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা 61টি। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে 2021 সালের জুনে ত্রৈমাসিক ভিত্তিতে মোট আমানত জমা হয়েছিল 14,39,000 কোটি টাকা। ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা 12 কোটিরও উপরে। দেশ ডিজিটালাইজ হওয়ার সাথে সাথে ব্যাংকিং খাতেও আধুনিকায়ন হয়েছে, বেড়েছে সাইবার ঝুঁকিও। বিশ্বে প্রতিদিন 1 কোটিরও বেশি সাইবার আক্রমণ হচ্ছে, কিন্তু এখনও দেশের অনেক ব্যাংকে সাইবার নিরাপত্তার বিষয়টি উপেক্ষিত। 4-5টা ব্যাংকে সক আছে, কিন্তু সেটি পরিপূর্ণ না, পার্শিয়াল খণ্ডিত সক আছে, যেটা দিয়ে আসলে আপনি সিকিউরিটি এনশিওর করতে পারেন না। সো আপনাকে সিকিউরিটি এনশিওর করতে হলে আপনাকে পরিপূর্ণ সক, ফুল সকটা স্থাপন করতে হবে। নিরাপত্তা নিশ্চিতে ব্যাংকগুলোকে সবসময় সতর্ক থাকার পরামর্শ বাংলাদেশ ব্যাংকের। সচেতনতাকে আরও বৃদ্ধি করার জন্য টাইম টু টাইম বাংলাদেশ ব্যাংক তাদেরকে নির্দেশনা দিচ্ছে, সার্কুলার দিচ্ছে, টাইম টু টাইম তাদের সাথে মিটিং করছে। সুতরাং আমি আশাবাদী যে ক্রমেই এই ক্ষেত্রে ব্যাংকগুলো আরও সচেতনতা বৃদ্ধি করবে এবং তারা তাদের সম্পদ যথাযথ সংরক্ষণ করতে তারা এখন বর্তমান যেমন সচেষ্ট আছে, ভবিষ্যতেও আরও সচেতন হবে বলেই আমি বিশ্বাস করি। ব্যাংকগুলোকে তো আমরা রেগুলারই পরামর্শ দিই। গ্রাহক পর্যায়ে আমরা অনেক সময় দেখা যায় যে পাইরেটেড উইন্ডোজ, তারপরে অ্যান্টিভাইরাস সফটওয়্যারও পাইরেটেড ব্যবহার করে কাজ করি। তাতে আমার গ্রাহকের হিসাবে আমার আইডেন্টিটি এবং ব্যাংক অ্যাকাউন্ট এগুলো লিক হতে পারে। এ অবস্থায় দ্রুততম সময়ের মধ্যে ব্যাংকগুলোর নেটওয়ার্কের দুর্বলতা চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে আগামী 2 বছরে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর মোট 5টি মিশন আসবে বাংলাদেশে। প্রকল্পটি আন্তর্জাতিক মানদণ্ড মেনে বাস্তবায়ন হচ্ছে কিনা তা নিশ্চিতে এই পরিদর্শনগুলো হবে। কর্তৃপক্ষ জানিয়েছে প্রকল্পের নিরাপত্তায় কোনো ছাড় দিচ্ছে না বাংলাদেশ। ধাপে ধাপে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজ এগিয়ে চলেছে। পদ্মার পাড়ে পাবনা জেলার রূপপুরে চলছে ব্যাপক মহাকর্মযজ্ঞ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রোধে বিশ্বজুড়ে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ নবায়নযোগ্য শক্তি ব্যবহারে জোর দেয়া হচ্ছে। তবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোই চুল্লি নিরাপত্তা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। রূপপুরের প্রথম ইউনিটে রিঅ্যাক্টর প্রেসার ভেসেল স্থাপন হয়েছে রোববার। কর্তৃপক্ষ বলছে ভিভিইআর টাইপ রিঅ্যাক্টরে থাকছে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। যেটা IAEA গাইডলাইন মেনে এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে এই প্রজেক্টের বাস্তবায়ন হচ্ছে এবং বিভিন্ন যে স্তরের এবং সর্বাধিক সতর্কতা নেওয়ার যে প্রস্তুতিগুলো আছে সবগুলো ব্যবস্থা নিয়েই এই প্রজেক্টের কাজ চলছে। বিশ্বে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ও নিরাপদ ব্যবহার নিশ্চিতে কাজ করে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA। নিরাপত্তা বিষয়ে তদারকি করতে IAEA পরামর্শক দল আসবে বাংলাদেশে। পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সক্ষমতা,
কেন্দ্রের সুরক্ষা, স্থাপনা নিরাপত্তা ব্যবস্থাপনা, দুর্যোগের জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং সামগ্রিক অবকাঠামো পর্যালোচনা করবেন তারা। স্ট্রাকচারগুলি, সেফটি ফান্ডামেন্টাল প্রিন্সিপালগুলি ফলো করে যে আমাদের এটা ইমপ্লিমেন্ট হচ্ছে সেই জিনিসগুলিকে তারা ওভারসি করবে। এর পাশাপাশি আমাদের এর আগে কিন্তু 2011 সাল থেকে আমাদের অনেকগুলি মিশন হচ্ছে, সমস্ত মিশনের রিপোর্টগুলি পজিটিভ। আইএর ডিজি মহোদয় এবং আইএর যে বিভিন্ন সেফটি ডিপার্টমেন্টের লোকগুলি আছে ওনারা যথেষ্ট পরিমাণ খুব অ্যাপ্রিসিয়েট করে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে 2023 সালে 1200 মেগাওয়াট এবং 2024 সালে দ্বিতীয় ইউনিট থেকে সমপরিমাণ বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অর্থসূচক, সি প্লাস, বার্তাবাজার, ডেইলি সংগ্রাম সহ নিবন্ধনহীন 178টি নিউজ পোর্টাল বন্ধ করে দিয়েছে বিটিআরসি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা। এর আগে গত সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনিবন্ধিত অনলাইন সংবাদ মাধ্যম বন্ধের প্রক্রিয়ার বিষয়ে জানায়। বিজ্ঞপ্তিতে অনিবন্ধিত ও অননুমোদিত 178টি নিউজ পোর্টালের ডোমেইন বরাদ্দ বাতিলকরণ সহ লিঙ্ক বন্ধ করার অনুরোধ জানানো হয়। অপসাংবাদিকতা রোধে অনলাইন পত্রিকার নিবন্ধন কার্যক্রম গত বছর থেকে শুরু করেছে সরকার। অনলাইন গণমাধ্যম নীতিমালা অনুযায়ী নতুন কোনো অনলাইন পত্রিকা চালু করতে হলে সরকারের কাছ থেকে নিবন্ধন নিতে হবে। জাতীয় প্রেস ক্লাবের সব ধরনের রাজনৈতিক সমাবেশ ও কর্মসূচি বন্ধ ঘোষণা করেছে প্রেস ক্লাব কর্তৃপক্ষ। বুধবার গণমাধ্যমে জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মইনুল আলমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে বুধবার ব্যবস্থাপনা কমিটির সভায় গত 10 অক্টোবর প্রেস ক্লাব প্রাঙ্গণে সংগঠিত বিশৃঙ্খলা অনাকাঙ্ক্ষিত ঘটনাসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় বলা হয়, কমিটি ক্লাব ও সদস্যদের স্বার্থে ক্লাবে শৃঙ্খলা ও নিয়মাবর্তিতার বজায় রাখতে বদ্ধপরিকর। ক্লাবের বিভিন্ন হল ও মিলনায়তন ভাড়া দেওয়ার ক্ষেত্রে নির্ধারিত নিয়মাবলী ও শর্ত আবশ্যিকভাবে পালন করা হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইতোপূর্বে বিভিন্ন সংগঠনের কর্মসূচির ফলে ক্লাবে বিশৃঙ্খলা অপ্রীতিকর ঘটনা ঘটে, যার ফলে ঐতিহ্যবাহী প্রেস ক্লাবের সুনাম ও মর্যাদা ক্ষুণ্ণ হয়। স্বাধীনতা বিরোধী অপশক্তি এখন রাজপথের রাজনীতি ছেড়ে মিডিয়ার রাজনীতিতে নেমেছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকামা মোজাম্মেল হক। বুধবার রাতে পঞ্চগড় সার্কিট হাউস চত্বরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সামাজিক যোগাযোগের মাধ্যম সহ মিডিয়ায় বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও জানান তিনি। তাকে ধ্বংস করতে চায়, সেই অপশক্তি সব এক হয়ে এখন রাজপথের রাজনীতি ছেড়ে দিয়ে তারা মিডিয়ার রাজনীতি তারা নেমেছে। খুবই দুর্ভাগ্য আমাদের যে আমরা সুস্থ ধারার রাজনীতির পরিবেশ আমরা পাচ্ছি না বর্তমানে। কিশোরগঞ্জে ইউরিয়া সারের প্রতি বস্তায় নির্ধারিত মূল্যের চেয়ে 200 টাকা বেশি নেওয়ার অভিযোগ উঠেছে। কৃষকরা বলছে, গোডাউনে সার মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছে ডিলাররা। এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালত চালানোর কথা জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। প্রমাণ পেলে শাস্তিসহ ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি প্রশাসনের। কিশোরগঞ্জে 800 টাকা বস্তার ইউরিয়া সার বিক্রি হচ্ছে 1000 টাকায়। আমন মৌসুমে হঠাৎ সারের দাম বাড়ায় বিপাকে কৃষক। সরকার ভর্তুকি দিয়ে সারের দাম 800 টাকা নির্ধারণ করলেও এর সুফল পাচ্ছেন না তারা। 1000 টাকা বস্তা আমরা সার আনিয়ে আমরা জমিনও দিতেছি, এরপর ওষুধ আমরা 5 বার হলে ওষুধ দিতেছি জমিনও। বুঝলেন, আমরা এমন লসের মাধ্যমে আছি, উচ্চ দাম দিয়ে কিনতে হয়, এই জন্য আমরা জমি চাষ করে পুষে না। অভিযোগ রয়েছে, বিসিআইসি ডিলাররা দাম বেশি রাখেন বলে খুচরা বিক্রেতারাও বেশি দামে সার বিক্রি করছেন। ডিলারের কাছ থেকে একটু বেশি দামে আনতে হয়, থেকে আমরা একটু দাম বেশি বেচতে হয়। এরপর আমরা তো ইত্যাদি খরচ আছে, আমরা সার চলেও কম। এসব অভিযোগের বিষয়ে বিসিআইসির কোনো ডিলার কথা বলতে রাজি হননি। জেলায় পর্যাপ্ত পরিমাণ সার মজুদ রয়েছে জানিয়ে কৃষি অফিস বলছে, আমন চাষিদের সারের সংকট হবে না। 800 টাকার চেয়ে বেশি বিক্রি হয় বলে অভিযোগ আছে। সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা মনিটরিং ব্যবস্থা জোরদার করেছি। যদি নির্ধারিত মূল্যে বিক্রি না হয় তাহলে আমরা মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রাখবো এবং জেল জরিমানার আওতা তাদেরকে আনবো। প্রয়োজনে তাদের লাইসেন্স বাতিল করার উদ্যোগ আমরা গ্রহণ করব। কিশোরগঞ্জে বিসিআইসি অনুমোদিত 155 জন ডিলার এরই মধ্যে 3868 মেট্রিক টন সার বরাদ্দ পেয়েছেন বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বরগুনায় শিশুকে ধর্ষণ চেষ্টার সময় গ্রেপ্তার নাইমুর রহমান ওরফে নাইম সিরিয়াল রেপিস্ট বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জেলায় বেশ কয়েকটি ধর্ষণ এবং চুরির তথ্য দিয়েছে। তাকে রিমান্ডে নেওয়ার প্রস্তুতি চলছে। বরগুনার তুলতুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ে 9 বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার সময় গ্রেপ্তার হয় নাইমুর রহমান নাইম। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে সিরিয়াল রেপিস্ট হিসেবে বর্ণনা করছে পুলিশ। নাইম মূলত ছোট শিশুদের টার্গেট করত। নাইমকে জিজ্ঞাসাবাদ করতে বরগুনা যান নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার। গত 23 সেপ্টেম্বর নাইম নারায়ণগঞ্জের 2500-এ আরেক শিশুকে ধর্ষণ ও হত্যা করেছে বলে স্বীকার করেছে। যেখানে ধর্ষণ করতে ব্যর্থ হয় সেখানে বিয়ে করে কিছুদিন পর পালিয়ে যায় নাইম। আইসক্রিমের লোভ দেখিয়ে প্রথমে তাকে ধর্ষণ করছে, তার মুখ চেপে ধরে ধর্ষণ করছে, তারপর ধর্ষণের পর তাকে হত্যা করছে। হত্যা করে তাকে কাঁথা দিয়ে মুড়িয়ে খাটের নিচে রেখে সে ওখান থেকে পালায় চলে আসছে। এটা তার পেশা এবং সে কোথাও বেশি দিন থাকে না। সে সারা দেশে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় এবং ঘুরে ঘুরে সেই ধরনের অপরাধগুলো করে থাকে। এছাড়াও নাইমের বিরুদ্ধে চুরি ও অন্যান্য অপরাধের অভিযোগ রয়েছে। বরগুনার পুলিশ সুপার জানান, নাইম তার বিভিন্ন অপরাধের কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে আমরা সত্যতা পেয়েছি। আমরা তদন্ত শেষে আমরা চার্জশিট দিব এবং একই সাথে নারায়ণগঞ্জ থানা পুলিশ আইনি প্রক্রিয়া মোতাবেক আদালতের মাধ্যমে সে আসামিকে নিয়ে যাবে। এসব ঘৃণ্য অপরাধের কারণে 4 বছর আগেই নাইমের সাথে সম্পর্ক ছিন্ন করে পরিবার। তার সর্বোচ্চ শাস্তির দাবি এলাকাবাসীর। তো 4 বছর তেমন সম্পর্কই নাই, হঠাৎ করে এই 4-5 দিন আগে আসছে, এই আইসে একটা কর্মকাণ্ড ঘটাইছে, এজন্য আমরা দায়ী নয়। ছাগল চুরি, এই মোবাইল চুরি, অনেক করছে, বহু মানুষের মাঝে। সঠিক বিচার না হইলে তো এখানে আরো সামনে বিগত দিনে আরো বাড়তে থাকবে। নারায়ণগঞ্জের ধর্ষণ ও হত্যা মামলায় এ সপ্তাহে নাইমের রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নওগাঁ শহরের যানজট নিরসনে শহরবাসীর দীর্ঘদিনের দাবির মুখে চাললেন সড়ক নির্মাণ প্রক্রিয়া শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। এতে সান্তাহার ঢাকা মোড় থেকে চৌমাশিয়া পর্যন্ত 16.5 কিলোমিটার রাস্তা সম্প্রসারণ করা হবে। প্রস্তাবিত এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 936 কোটি টাকা। বাস্তবায়ন হলে দুর্ভোগ কমবে শহরবাসীর। মহকুমা থেকে জেলা শহর হয়েছে 3 যুগ আগে। এ সময়ে নওগাঁ শহরে মানুষের বসবাস ও যানবাহন বাড়লেও বাড়েনি রাস্তাঘাট, নাগরিক সুবিধা। এতে প্রতিদিনই দুর্ভোগের শিকার শহরবাসী। জেলার 4 সংসদ সদস্যের আবেদনে শহরের প্রধান সড়কটি উন্নীতকরণ প্রক্রিয়া শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। এতে সান্তাহারের ঢাকা মোড় থেকে শহরের লিটন ব্রিজ, বাটার মোড়, মুক্তির মোড়, কাজীর মোড় হয়ে চৌমাশিয়া পর্যন্ত 16.5 কিলোমিটার রাস্তা প্রশস্ত হবে 100 মিটার। এমন উদ্যোগে খুশি শহরবাসী। যেহেতু যানজটটা নওগাঁ শহরে একটা ভয়াবহ আকার ধারণ করেছে, এখানে 4 লেন রাস্তাটা হওয়াটা খুবই জরুরি। আমাদের যে 4 লেনের যে রাস্তা উন্নতিকরণ হচ্ছে, এই রাস্তা অতীব জরুরি এবং এটি হলে নওগাঁবাসী সকল যানজট থেকে মুক্ত হবে। এ প্রকল্পে থাকছে 4টি ফুট ওভারব্রিজ, 10টি মিনি বাস স্ট্যান্ড, 14টি কালভার্ট। ব্যয় ধরা হয়েছে 936 কোটি টাকা। একটা ডিটেল ফিজিবিলিটি স্টাডি এটা চলতেছে, তো এটার বিষয়ে আমরা একটা চূড়ান্ত সিদ্ধান্ত অতি শীঘ্রই পাব এবং সেই সিদ্ধান্তের আলোকে আমরা এই প্রকল্পটি পুনরায় দাখিল করে উন্নয়নের জন্য আমরা এটা রেডি করব আর কি। বিশিষ্টজনরা বলছেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে আধুনিক শহরের রূপ নেবে নওগাঁ। এজন্য শহরকেও ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান করা জরুরি। সঙ্গে সঙ্গে অন্যান্য রাস্তাঘাটগুলো হওয়া দরকার, ড্রেনেজ ব্যবস্থাটা হওয়া দরকার, আমাদের বাজার, আমাদের হাসপাতাল, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, এই যে সংযোগ রাস্তাগুলো, এইটাও যথোপযুক্তভাবে অতি জরুরি ভিত্তিতে হওয়া দরকার। মেগা এই প্রকল্পটি বাস্তবায়ন হলে 2027 সালেই ফুটপাত ও উন্নত ড্রেনেজ ব্যবস্থা সহ যানজটমুক্ত আধুনিক শহর পাবেন নওগাঁবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আলোকচিত্রে বঙ্গবন্ধু নামে মুজিব কর্নার প্রতিষ্ঠায় নান্দনিক হয়ে উঠেছে রংপুর পুলিশ সুপার কার্যালয়। মুজিব কর্নারে গিয়ে বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে জানতে প্রতিদিনই ভিড় করেন দর্শনার্থীরা। জেলা পুলিশ সুপার জানান, প্রতি বছর নতুন নতুন ছবি সংযুক্ত করে কর্নারটি আরও সমৃদ্ধ করে তোলার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
রংপুর পুলিশ সুপারের কার্যালয়ে প্রবেশ করলেই চোখে পড়বে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ, তার লেখা চিঠি সহ নানা ঐতিহাসিক মুহূর্তের আলোকচিত্র। ভবনটির দেয়ালের একদিকে শোভা পাচ্ছে বঙ্গবন্ধুর ঘটনাবহুল সংগ্রামী, রাজনৈতিক ও পারিবারিক জীবনের দুর্লভ নানা ছবি। অন্যদিকে রাখা হয়েছে বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজ নামচা। থরে থরে সাজানো আছে বঙ্গবন্ধুকে নিয়ে রচিত বিশিষ্ট লেখকদের বই। বঙ্গবন্ধুর সম্পর্কে অনেক অজানা তথ্য এবং দেশের ইতিহাস সম্পর্কে জানতে প্রতিদিনই ভিড় করছেন আগ্রহীরা। এখানে ছবিগুলো দেখে অনেক ভালো লাগছে এবং ছবিগুলো দেখে মনে হচ্ছে বঙ্গবন্ধু আমাদের চোখের সামনেই ভাসছে। ঘটনাবলী লিখে দেওয়া হয়েছে এবং সাল ও তারিখ লেখা হয়েছে এবং এটা আমাদের অনেক দীর্ঘ সময় ধরে আমাদের মনে থাকবে। যার জন্য আমরা এই সুন্দর একটা বাংলাদেশে আমরা বসবাস করছি, তার সম্বন্ধে এখানে আমরা জানতে পারতেছি, তার আলোকচিত্রের মাধ্যমে আমরা তাকে দেখতে পাচ্ছি। আমি যেহেতু মুক্তিযোদ্ধার সন্তান, আমার বাবার কাছ থেকে শুনেই বড় হয়েছি। এখন আমার ভালো লাগে বিভিন্ন জায়গায় গেলে এরকম একটা কর্নার দেখলে, সাইড দেখলে। জেলা পুলিশ সুপার জানান, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা, দেশাত্মবোধ ও বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত করতে মুজিব কর্নার তৈরি করা হয়েছে। বঙ্গবন্ধু বিশ্বের দরবারে বাংলাদেশকে বিভিন্নভাবে নিয়ে গিয়েছেন, বিশ্বর রাজনীতিতে বঙ্গবন্ধু, এই সব কিছু মিলিয়ে বঙ্গবন্ধুকে আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি। এটিকে আমরা ইতিহাস সমৃদ্ধ করার চেষ্টা করেছি এবং পাশাপাশি নান্দনিকতাও কিছুটা আনয়নের আমরা চেষ্টা করেছি। 2020 সালের মার্চে রংপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ে মুজিব কর্নারটি উদ্বোধন করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নরওয়ের রাজধানী অসলোর দক্ষিণ পশ্চিমে কংসবার্গ এলাকায় তীর ধনুক নিয়ে হামলায় 5 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 2 জন। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা 6:30টার দিকে একটি সুপার মার্কেটে এই হামলা হয়। হামলাকারীদের আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে একজন হামলাকারী এর সাথে জড়িত বলে জানায় তারা। এটি সন্ত্রাসী হামলা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। এ ঘটনাকে ভয়াবহ আখ্যা দিয়েছেন নরওয়ের প্রধানমন্ত্রী আর্না সলবার্গ। প্রত্যক্ষদর্শীরা বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, হামলার সময় অনেকেই সুপারমার্কেট থেকে ভীত অবস্থায় ছুটতে দেখা যায়। এদের মধ্যে নারী ও শিশুরাও ছিল। পুলিশের কাছে হামলার বিষয়ে কোনো তথ্য ছিল না বলে জানিয়েছে বিবিসি। নরওয়েতে এই ধরনের হামলার ঘটনা বিরল। যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে গুলিতে 3 জন নিহত হয়েছেন। মেমফিস এলাকায় ডাক বিভাগের ইস্ট লামার ক্যারিয়ার অ্যানেক্স কার্যালয়ে মঙ্গলবার এই ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, ডাক বিভাগের এক কর্মী তার সহকর্মীদের লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলে মারা যান তারা। পরে বন্দুকধারী নিজেও আত্মহত্যা করেন। এই খবর নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের ডাক পরিদর্শক সুসান লিঙ্ক। হামলাকারী ডাকঘরের সহকারী ডাক পিয়ন ছিলেন, আর বাকিরা ডাকঘরের ব্যবস্থাপক ও প্লান্ট সুপারভাইজার। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে এফবিআই। 1 সপ্তাহের ব্যবধানে টেনেসিতে এই নিয়ে 3টি গোলাগুলির ঘটনা ঘটল। বিশ্বে করোনায় একদিনে 7,500 মানুষের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত 4,36,000-এর বেশি। এ নিয়ে বিশ্বে করোনায় প্রাণহানি ছাড়ালো 48,88,000। আক্রান্তের সংখ্যা প্রায় 24 কোটি। বিশ্বে একদিনে আবারও সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর সাক্ষী হয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার দেশটিতে 1800-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে 98,000-এর বেশি। প্রাণহানির দিক থেকে যুক্তরাষ্ট্রের পরে অবস্থান করছে রাশিয়া। 24 ঘন্টায় দেশটিতে 984 জনের মৃত্যু হয়েছে, যা সংক্রমণ শুরুর পর দেশটিতে একদিনে সর্বোচ্চ। 1 সপ্তাহে রাশিয়ায় সংক্রমণ বেড়েছে 13% আর মৃত্যু বেড়েছে 8%। বিশ্বে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ 42,776 জন করোনা রোগী শনাক্ত হয়েছে যুক্তরাজ্যে। জার্মানিতে উদ্বেগজনক হারে বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যু। 1 সপ্তাহে দেশটিতে 47% বেড়েছে প্রাণহানি আর 28% বেড়েছে সংক্রমণ। সিরিয়ার আল-হল ক্যাম্পে বাস করেন 60,000 মানুষ, যার মধ্যে 2,500 আইএসের বিদেশি যোদ্ধাদের পরিবারের সদস্য। ক্যাম্প কর্তৃপক্ষের অভিযোগ, কট্টর আইএসপন্থী নারীরা প্রায়ই সংঘাতে জড়াচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে।
সিরিয়া তুরস্ক সীমান্তের কাছে আল মালিকিহা শহর থেকে কয়েক কিলোমিটার দূরে আল হল ক্যাম্প। চারিদিকে সশস্ত্র বাহিনী আর কাঁটাতারের বেষ্টিত এই আশ্রয় শিবিরে আটক আছেন আইএসের বিদেশি যোদ্ধাদের ২৫০০ স্ত্রী সন্তান। ২০১৯ সালে বাঘোজে আইএসের পতনের পর ক্যাম্পে আটকা পড়েন অনেকেই। তারা জানেন না তাদের স্বামীর ভাগ্যে কি ঘটেছে। ক্যাম্প কর্তৃপক্ষের দাবি, কট্টর আইএসপন্থী নারীদের কারণে বড় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আল হল ক্যাম্পে আইএস শাসন চলছে। এখানে হত্যা নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আইএসের আদর্শ অনুসরণ না করলে তাঁবুতে আগুন দেয় কট্টরপন্থী নারীরা। ক্যাম্পে শিশু কিশোররা আইএস মতাদর্শে গড়ে উঠছে বলে দাবি করছে কর্তৃপক্ষ। আশ্রয় ক্যাম্পের নিরাপত্তা নিয়ে শঙ্কিত তারা। এটি আন্তর্জাতিক সমস্যা, এ বিষয়ে কেউ দায়িত্ব নিচ্ছে না। অনেক দেশের সঙ্গে যোগাযোগ করে প্রত্যাবাসনের আহ্বান জানানো হয়েছে। এভাবে চললে বিপর্যয় নিশ্চিত। তবে সুইডেন, জার্মানি ও বেলজিয়াম তাদের নাগরিকদের ফিরিয়ে নিলেও হুমকি মনে করছে পশ্চিমা বিশ্ব। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টি-20 বিশ্বকাপের আগে আজ দ্বিতীয় শেষ প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের। টাইগারদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর 12টায়। শ্রীলঙ্কা ম্যাচে আশানুরূপ পারফরম্যান্স হয়নি লিটন নাইম মুশফিকদের। বিশ্বকাপ শুরুর আগে ছন্দে ফেরার শেষ সুযোগ টপ অর্ডার। মাহমুদুল্লাহর অনুশীলন করলেও আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবেন কিনা তা নিয়ে আছে শঙ্কা। লঙ্কানদের সাথে বিশ্রামে থাকা মুস্তাফিজ নামতে পারেন এই ম্যাচে। আইরিশদের সাথে খেলেই রাতে ওমানে ফিরবে টিম টাইগার্স। সেখানে প্রথম রাউন্ডের 3 ম্যাচ 17 অক্টোবর প্রথম লড়াই স্কটল্যান্ডের বিপক্ষে। আইসিইউতে ভর্তি হওয়া মোশাররফ রুবেলের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। ব্রেনের সিটি স্ক্যান করানো হয়েছে এই ক্রিকেটারের। সেখানে কোনো সমস্যা ধরা পড়েনি, আছেন চিকিৎসকদের পর্যবেক্ষণে। ব্রেইন টিউমারের কারণে গেল কয়েক মাস ধরে কেমোথেরাপি চলছিল রুবেলের। এতে ইডিমা ও এপিলেপসিসে ভুগছিলেন তিনি। বর্তমানে শারীরিক অবস্থা খারাপ হওয়ায় আইসিইউতে ভর্তি 39 বছর বয়সী এই ক্রিকেটার। বাংলাদেশ জাতীয় দলের হয়ে 5টি ওয়ানডে খেলেছেন রুবেল, তবে ঘরোয়া লিগে ছিলেন দারুণ সফল। প্রথম শ্রেণীর ক্রিকেটে 112 ম্যাচে তার শিকার 392 উইকেট। ব্যাট হাতে 2 সেঞ্চুরি ও 16 ফিফটিতে 3000-এর উপর রান করেছেন রুবেল। আইপিএলের শেষ ওভারের রোমাঞ্চে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে ফাইনালে সাকিবের দল কলকাতা নাইট রাইডার্স। দ্বিতীয় কোয়ালিফায়ার জিতেছে 3 উইকেটে। এদিন তুলনামূলক খরচে বোলিংয়ে 28 রান দিয়ে উইকেট শুরু সাকিব। ধাওয়ানের স্ট্যাম্পিং মিসে তার যে আক্ষেপ ছিল সেটা দুর্দান্ত ক্যাচে কিছুটা পুষিয়ে নেন টাইগার তারকা। কলকাতার নিয়ন্ত্রিত বোলিংয়ে 135 রানে আটকে যায় দিল্লি। জবে শুভমান গিলের 46 আর ভেস্টেজ আয়ারের 55 রানে জয়ের পথে থাকা কলকাতা। তবে দ্রুত উইকেট হারিয়ে ছন্দপতনের পর সহজ ম্যাচ কঠিন হয়ে যায়। ফিনিশিংয়ের সুযোগ পেয়ে ব্যর্থ সাকিব 2 বল খেলে শূন্যতে আউট হয়েছেন। শঙ্কার মুহূর্তে ছক্কা হাঁকিয়ে 1 বল আগে ম্যাচ জিতিয়েছেন রাহুল ত্রিপাঠী। শুক্রবার শিরোপা লড়াইয়ে কলকাতার প্রতিপক্ষ চেন্নাই। আশা জাগিয়েও স্বপ্ন পূরণ হয়নি বাংলাদেশের। ম্যাচ শেষে তাই আক্ষেপ, হতাশা লাল সবুজ ডেরায়। পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে রেফারিং নিয়ে প্রশ্ন তুলেছেন অস্কার ব্রুজন। পেনাল্টির সিদ্ধান্তের পাশে গোলকিপার জিকোর লাল কার্ডকেও বাড়াবাড়ি বলেছেন বাংলাদেশ কোচ। লক্ষ্য পূরণে চেষ্টার কমতি ছিল না। নায়ক হতে পারতেন আনিসুর রহমান জিকো। নেপালের আক্রমণ বারে বারে আটকেছে জিকোর বিশ্বস্ত হাতে। রক্ষণের সমর্থন ছিল তার পাশে। হঠাৎই যেন মুদ্রার ওপিঠ দেখে নিলেন। কেন অমন ভুল জিকোর, যার চড়া মাশুল দিতে হলো বাংলাকে? সরাসরি লাল কার্ডে যেন ভেস্তে গেল সব পরিকল্পনা। ওটাই কি তাহলে ম্যাচের টার্নিং পয়েন্ট? জিকোর লাল কার্ডের সিদ্ধান্ত বাড়াবাড়ি। সে ডি বক্স থেকে বেরিয়ে এসেছিল ঠিকই, কিন্তু ইচ্ছা করে হাত দিয়ে বল ঠেকায়নি। ওটা লাল কার্ড হয় না। এরপরই ম্যাচের চিত্র বদলেছে। ওসব এড়িয়ে উজবেকিস্তান রেফারির পেনাল্টির সিদ্ধান্ত সবার আগে। শেষ মুহূর্তে এসে এমন পরিস্থিতি অনাকাঙ্ক্ষিত, যা পোড়াবে বহুদিন। 87 মিনিট পর্যন্ত এগিয়ে থেকে ইতিহাস গড়া হলো না। পেনাল্টির সিদ্ধান্তটা সঠিক নয়। রেফারি ভুল সিদ্ধান্ত দিয়েছে। হয়তো ওরা চায়নি বাংলাদেশ ফাইনালে খেলুক। একটা অদৃশ্য শক্তি চায় না বাংলাদেশের ফুটবলের উন্নতি হোক। এফসি কাপেও আমরা এটা খেয়াল করেছি। পরিশ্রম করছি, পরিশ্রমের ফল আসলে
পাইনের জন্য সবাই কষ্ট পাচ্ছে, মানে কান্নাকাটি করতেছে, মানে খুব খারাপ লাগতেছে। কিন্তু কলটা যদি ফেয়ার হতো তাহলে সমস্যা হতো না, কিন্তু কলটা আসলে ফেয়ার ছিল না, যার কারণে বেশি কষ্ট পেতেছি। 16 বছরের অপেক্ষা আরও দীর্ঘ হলো। নেপালের কাছে আটকে সাফ মিশন তাই ব্যর্থতার পাল্লাই ভারী করল লাল সবুজের জন্য। যদিও ব্রুজেনের অধীনে পরিবর্তনের হাওয়া যে লেগেছে তার ধারণা পরিষ্কার। এবং আরও একবার বাংলাদেশের আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিনেমায় দূর গ্যালাক্সি পাড়ি দেবার পর এবার বাস্তবেও মহাকাশ ভ্রমণ করলেন হলিউড তারকা উইলিয়াম শার্টনার। স্টার ট্রেক টিভি সিরিজের ক্যাপ্টেন কার্ক খ্যাত এ অভিনেতা বুধবার ব্লু অরিজিনের রকেটে পৌঁছান মহাকাশে। 10 মিনিটের সংক্ষিপ্ত সফর শেষে ফেরেন মাটিতে। এর মাধ্যমে বিশ্বের সবচেয়ে বয়স্ক মহাকাশ যাত্রী হিসেবেও রেকর্ড নাম তুলেছেন 90 বছর বয়সী শার্টনার। 60-এর দশকের জনপ্রিয় টিভি সিরিজ স্টার ট্রেকে মহাকাশযান ইউএসএস এন্টারপ্রাইজের ক্যাপ্টেন জেমস টি কার্কের ভূমিকায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান উইলিয়াম শার্টনার। এবার বাস্তবেও মহাকাশে পাড়ি জমালেন তিনি। যুক্তরাষ্ট্রের টেক্সাসের ভ্যান হর্নের স্পেসপোর্ট থেকে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সংস্থা ব্লু অরিজিনের নিউ শেপার্ড রকেটে বুধবার যাত্রা করেন শার্টনার। কানাডার এই অভিনেতার সফরসঙ্গী হন ব্লু অরিজিন কোম্পানির ভাইস প্রেসিডেন্ট অড্রে প্রাওয়ার্স সহ 3 জন। উড্ডয়নের পর রকেটটি পৃথিবী থেকে 106 কিলোমিটার উচ্চতায় কারমান লাইন অতিক্রম করে মহাশূন্যে প্রবেশ করে। যাত্রার 10 মিনিট পর নিরাপদে পৃথিবীতে ফিরে আসে স্বয়ংক্রিয় ক্যাপসুলটি। মাটিতে অবতরণের পর শার্টনারকে স্বাগত জানান জেফ বেজোস। এ সময় মহাকাশের অভিজ্ঞতা অবিশ্বাস্য বলে মন্তব্য করেন শার্টনার। আমি আমার এই অভিজ্ঞতা ভাষায় বোঝাতে পারবো না। আমার যে কি ভালো লাগছে, জীবনের সবচেয়ে ভিন্ন রকম অভিজ্ঞতা এটি। মঙ্গলবার এই মহাকাশ যাত্রার কথা থাকলেও আবহাওয়ার কারণে তা একদিন পিছিয়ে দেয় ব্লু অরিজিন। এর আগে 20 জুলাই ব্লু অরিজিনের একটি রকেটে ভাই মার্ক বেজোসকে নিয়ে মহাকাশের প্রান্ত থেকে ঘুরে আসেন জেফ বেজোস। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।